ইরানের পরিস্থিতি এখন বেশ জটিল, বলা যায় চারদিক থেকে চাপের মধ্যে আছে। তো দেশটির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? চলুন এই পুরো বিষয়টাই আজ আমরা একটু তলিয়ে দেখি। ব্যাপারটা হলো, ইরান কিন্তু এখন বেশ কিছু শক্তিশালী চাপের মুখে পড়েছে। আর এই চাপগুলো সব মিলিয়ে দেশের ভেতরে একটা খুবই অস্থিরশীল একটা টালমাটাল অবস্থা তৈরি করেছে। ইরানের চ্যালেঞ্জটা আসলে তিন দিক থেকে আসছে। প্রথমত যুদ্ধ, দ্বিতীয়ত ভেঙে পড়া অর্থনীতি, আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জটিল সেটা হলো নিজ দেশের মানুষের মধ্যেই অসন্তোষটা দিন দিন বাড়ছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথমটা দিয়ে, মানে যুদ্ধ পরিস্থিতি আর ক্ষতি নিয়ে। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সাথে যে সংঘাত চলছে, সেটার এখনকার অবস্থাটা ঠিক কী? ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু বিশাল। ভাবা যায়, একের পর এক বিমান হামলায় ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তার প্রায় ৮০% ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু বিরাট একটা ধাক্কা। আর এই হামলাগুলো শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরই হয়নি। ইরানের আক্রমণ করার যে ক্ষমতা, মানে তাদের অস্ত্র তৈরির কারখানা বা মিসাইল বেসগুলো, সেগুলোর ওপরেও কিন্তু বড়সড় আঘাত এসেছে। কিন্তু এত কিছুর পরেও একটা কথা আছে। শোনা যাচ্ছে ইরানের হাতে নাকি এখনও এমন কিছু অস্ত্র আছে যার কথা বাইরে কেউ জানে না। তার মানে এত সহজে তাদেরকে দুর্বল ভাবারও কিন্তু কারণ নেই। যুদ্ধের ক্ষতির পর এবার আসি দ্বিতীয় চাপটার কথায়, অর্থনীতি। এই অর্থনৈতিক সংকটটা কিভাবে সাধারণ মানুষের জীবনকে একেবারে নাড়িয়ে দিচ্ছে সেটা একটু দেখা যাক। এই অর্থনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটা হলো আমেরিকার নৌ অবরোধ। আর এটার ফল হয়েছে মারাত্মক। ইরানের বাণিজ্য প্রায় থমকে গেছে। এই ছবিটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, এই অবরোধের কারণে ইরানের সমুদ্র বাণিজ্য প্রায় ৯০% কমে গেছে। মানে সারা বিশ্বের সাথে তাদের অর্থনৈতিক যোগাযোগের যে প্রধান পথ, সেটাই প্রায় বন্ধ। আর এর সরাসরি প্রভাব পড়েছে তেল রপ্তানিতে। তেল বিক্রিই তো ইরানের আয়ের সবচেয়ে বড় উৎস। সেটাই এখন বন্ধ হওয়ার জোগাড়। পুরো শিল্পটাই যেন একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তো এই সব কিছুর চাপটা গিয়ে পড়ছে কাদের ওপর? সাধারণ মানুষের ওপর। অবস্থাটা এমন যে খাবারের দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। মানে মানুষের কেনার ক্ষমতা এখন তলানিতে। এই অর্থনৈতিক চাপের ফলটা কিন্তু খুবই করুণ। একদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে হু করে বেকারত্ব বাড়ছে। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। আর সেই ক্ষোভ সামাল দিতে সরকার আরও কঠোর হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, সব কিছুতে সেন্সরশিপ বসাচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু ইরানের মধ্যেই আটকে নেই, এর প্রভাব পড়ছে সারা বিশ্বেই। দেখুন, খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কি বলছে। তাদের মতে এই যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতির গতি কমে আসছে। এর কিছু বড় প্রভাব তো আমরা এখনই দেখতে পাচ্ছি। যেমন বিশ্ববাজারে তেলের দাম একবার বাড়ছে তো একবার কমছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ একটা পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর মানে হলো সারা পৃথিবীর সাপ্লাই চেনই একটা ধাক্কা খাচ্ছে। আর এক কারণেই ইরানের এই সংকটটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটা এখন একটা বৈশ্বিক উদ্বেগের বিষয়। তো এতগুলো চাপ যখন একসাথে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ইরান এখন কি করবে? তাদের সামনে পথ খোলা আছে কোনটা? বিশেষজ্ঞরা মূলত তিনটা পথের কথা বলছেন। এক, যদি শান্তি আলোচনা সফল হয় তাহলে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে পারে। দুই, যদি যুদ্ধ চলতেই থাকে তাহলে অর্থনীতি আরও ভেঙে পড়বে, আরও ক্ষতিগ্রস্ত হবে। আর ৩ নম্বর সম্ভাবনাটা হলো সবচেয়ে ভয়ের, যুদ্ধটা যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্যেই একটা বড়সড় সংঘাত বেঁধে যেতে পারে। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? ইরান আসলে একটা ত্রিমুখী ফাঁদে আটকা পড়েছে। একদিকে বাইরের দেশের সামরিক হামলা, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যা দেশকে পঙ্গু করে দিচ্ছে, আর ভেতরে দেশের মানুষের মধ্যেই বাড়ছে অসন্তোষ। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। ইরান এখনও পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছে, প্রতিরোধ করছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে তিন দিক থেকে আসা প্রচণ্ড চাপ, এটা কি তারা শেষ পর্যন্ত সামলাতে পারবে, নাকি এই চাপের মুখে দেশটি ভেঙে পড়বে? এই বড় প্রশ্নটার উত্তরের ওপরই কিন্তু শুধু ইরানের না, গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে।